হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বাংলা সাহিত্যের আশিক বিসিএস কেয়ার পেজ থেকে যে ফ্রি ক্লাস নেওয়ার কথা ছিল বাংলা সাহিত্যের পুরো কোর্সটা, এটা আজকে সেকেন্ড ক্লাস। আমি আগে ডিক্লেয়ার করা ছিল পেজে যে আজকে ক্লাস হবে। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি এবং আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি জানালে আমি ক্লাসটা শুরু করব। যারা দেখতেছেন আমাকে এই মুহূর্তে, তারা একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমার বোর্ড এবং আমার কথা যদি ভালোভাবে শোনা যায় তাহলে আমি ক্লাস শুরু করব। কাজী নজরুল ইসলাম, আজকের টপিক কাজী নজরুল ইসলাম। আজকের ক্লাসে কাজী নজরুল ইসলামের যাদের কাজী নজরুল ইসলাম নিয়ে অনেক প্রবলেম ফেস করেন, যারা মুখস্থ হতে চায় না, ইনশাল্লাহ আজকের পরে আমাদের আপনাদের এই প্রবলেমটা থাকবে না। মেবি চেষ্টা করবো আপনাদের ভালোভাবে শেষ করার। কমেন্ট করে জানালে আমি ক্লাস শুরু করব। আচ্ছা, একজন বলছে জি ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমি ক্লাস শুরু করব। আপনারা কমেন্ট করে জানান। একজন বলছে ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকে তাহলে আমি ক্লাস শুরু করি। হ্যাঁ, দেখেন, বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই দুইটা টপিক থেকে বিসিএস সহ অন্যান্য যে চাকরির পরীক্ষা আছে, প্রত্যেকটা চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। বিসিএস এর ক্ষেত্রে প্রিলি রিটেন, এটা এমন কোনো বছর নাই যে বছরে প্রিলি রিটেন উভয়টাতে এই কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কোশ্চিন আসে না এমন নেই। আমি প্রথমে এই দুইটা ক্লাসে দেখেছি, কারণ সামনে যেহেতু 46তম বিসিএস, অনেকেই কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু হিউজ পড়াশোনা, এটা নিয়ে প্রবলেম ফেস করে, এটার জন্য ভয় থাকে, অনেক কনফিডেন্স কমে যায়, এই দুটো টপিক বাদ রাখে অনেকে। সেই ক্ষেত্রে আমি দুটো আগে রেখেছি, তারপরে আমি ডে বাই ডে আসলে কাজগুলো নিয়ে শেষ করব। এই দুটো টপিক আগে রেখেছি কারণ এই দুটো নিয়ে যাতে প্রবলেমটা সলভ হয়। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্লাস নিয়েছি আগে, আজকে কাজী নজরুল ইসলামের নিব। ইনশাল্লাহ এটারও সমস্যা থাকবে না। আচ্ছা, দেখেন, তাহলে ক্লাস শুরু করি। কাজী নজরুল ইসলাম যেহেতু গুরুত্বপূর্ণ একজন লেখক, তার জন্মসাল এবং মৃত্যুসাল আমাকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে? জন্ম মৃত্যু। কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছে কত সালে? 24 মে 1899 সাল। ঠিক আছে? আর মৃত্যু হয়েছে কত সালে? মৃত্যু হয়েছে 29 আগস্ট 1976 সাল। এটা বাংলায় দাঁড়ায় 11 জ্যৈষ্ঠ 1306। 11 জ্যৈষ্ঠ 1306। আর এটা বাংলায় দাঁড়ায় 12 ভাদ্র 1383। ঠিক আছে? দেখেন আমরা এটা কিভাবে, এটা এই আমরা এভাবে দেখেন, এই 1899, 24 মে 1899 সাল, 24 মে 1899 সালে, 1899 সালে আরেকজন বিখ্যাত কবি জন্মগ্রহণ করেছেন, জীবনানন্দ দাশ।
কোশ্চেন কিন্তু এভাবে আসে যে কোন দুইটি কবি একই সালে জন্মগ্রহণ করেন, অথবা তাদের মিল রয়েছে, কোন দুইটি কবির মিল রয়েছে, এবং এই টাইপের কোশ্চেন দিয়ে দুজন দুজন করে কবির নাম দেওয়া থাকে। সেই ক্ষেত্রে আমরা দেখেন 1899 সালে, ঠিক আছে, 1900 সালে ঠিক এক বছর আগে 24 মে 1899 সালে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। এটা বেশি গুরুত্বপূর্ণ, বাংলাটা খুবই কম গুরুত্বপূর্ণ, তারপরে দেখে রাখতে পারেন। আবার 29শে আগস্ট, হ্যাঁ 29শে আগস্ট, আমি তো বলেছিলাম যে বিখ্যাত যেই কবিগুলো আছে যেগুলো, তারা কিন্তু আগস্ট মাসে মৃত্যুবরণ করেছে, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আগস্ট মাসে মৃত্যুবরণ করেছেন। আমাদের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগস্ট মাসে মৃত্যুবরণ করেছেন। তার মানে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর দুজনেই হচ্ছে আগস্ট মাসে মৃত্যুবরণ করেছেন। এবং মনে রাখতে পারেন 7 আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর, 29 আগস্ট কাজী নজরুল ইসলাম, 1976 সাল, ঠিক আছে। 24 মে 1899 সাল, আর হচ্ছে 29 আগস্ট 1976 সালে মৃত্যুবরণ করেন। আর একই সালে জন্মগ্রহণ করেছেন কবি জীবনানন্দ দাশ। বাংলায় দ্বারাই জন্মগ্রহণ করেছেন 11 জ্যৈষ্ঠ 1306, 12 ভাদ্র 1383, ঠিক আছে। তাহলে দেখেন 11 জ্যৈষ্ঠ 1306, 12 ভাদ্র 1383। জন্ম মৃত্যু এই দুইটা সাল কিন্তু মুখস্থ রাখতে হবে। এই ক্ষেত্রে আমাদের যেই ইংরেজি যে সালটা জন্ম এবং মৃত্যুর, এটা বেশি গুরুত্বপূর্ণ, আমাদের বাংলাটা একটু কম গুরুত্বপূর্ণ। তারপরও দেখে রাখা ভালো, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ লেখক বাংলা সাহিত্যের জন্য, সেহেতু বাংলাটা আমাদের মনে রাখা উচিত। যখন একটা বিসিএস ছাড়া অন্য চাকরি পরীক্ষা দিয়ে দিল একটা, সেক্ষেত্রে আমরা বাংলা সালটা মুখস্থ রাখতে পারি। আবার বলছি দেখেন 24 মে 1899 জীবনানন্দ দাশও একই সালে জন্মগ্রহণ করেন। দেখেন দুইজন কবির হয়ে যাচ্ছে আমাদের। তাহলে একটা সাল মুখস্থ করলে দুইজন কবির জন্মসাল আমরা মুখস্থ করে করতে পারছি। সেটা হচ্ছে জীবনানন্দ দাশ 1899 সালে জন্মগ্রহণ করেন, এবং কাজী নজরুল ইসলামও 1899 সালে জন্মগ্রহণ করেন। এটা 24 মে, যেটা বাংলা 11 জ্যৈষ্ঠ 1306। আর আগস্ট মাস আমি যেটা বললাম, আগস্ট মাসে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করেন, কাজী নজরুল ইসলামও 29 আগস্ট আগস্ট মাসে মৃত্যুবরণ করেন, সেটা 29 তারিখ 1976 সাল, যেটা বাংলায় 12 ভাদ্র 1383, ঠিক আছে। কয়েকবার বলেন এইভাবে, কয়েকবার এইভাবে দেখেন, এটা কয়েকবার যদি পড়েন আপনারা এমনিতেই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কি আসে? এরপরে আসে যে কোথায় জন্মগ্রহণ করেছেন, এই টাইপের কোশ্চেন আসে। জন্মসাল মৃত্যুসাল আসে, এরপরে আমাদের পরীক্ষায় আসে কোথায় জন্মগ্রহণ করেছেন। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রাম। চুরুলিয়া গ্রামে, ঠিক আছে। কাজী নজরুল থেকে জন্ম মৃত্যুর পরে কোশ্চেন আসে কি, কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছেন। কাজী নজরুল ইসলাম কিন্তু ভারতে জন্মগ্রহণ করেছেন। অবশ্যই এটা পশ্চিমবঙ্গ বলতে ভারতই বোঝে, কলকাতা। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে, ঠিক আছে। তিনি ভারতেরই নাগরিক ছিলেন। পরবর্তীতে স্বাধীনতার পরে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে আনা হয়, তারপরে তাকে নাগরিকত্ব দেওয়া হয়, ঠিক আছে। তাহলে কাজী নজরুল ইসলাম জন্ম মৃত্যু গেল, কাজী নজরুল ইসলামের জন্ম সাল গেল, আর স্থান গেল। স্থান কোথায়? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে, ঠিক আছে। আপনারা জানেন কাজী নজরুল ইসলাম সবসময় সমাজের নিপীড়ন, অত্যাচার যেগুলো ছিল এবং সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি বিদ্রোহী ভাষায় কবিতা লিখতেন। তিনি কোনো কিছু ভয় না করে, উপেক্ষা না করে সবসময় কি সমাজের নিপীড়িত শোষণের বিরুদ্ধে কলম ধরেছিলেন। এই জন্য কাজী নজরুল ইসলামকে কি বলা হয়? বিদ্রোহী কবি বলা হয়, ঠিক আছে। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়, সাথে তাকে বলা হয় মুক্ত ছন্দের প্রবর্তক।
মুক্ত ছন্দের প্রবর্তক বলা হয় কাজী নজরুল ইসলামকে। দেখেন বেশিরভাগ ছন্দ থেকে যদি কোশ্চেন আসে এই ছন্দের প্রবর্তককে, এগুলো কিন্তু মাইকেল মধুসূদন দত্ত অ্যান্সার মারে অনেকেই, কিন্তু এদিকে খেয়াল রাখবো আমরা, সেটা হচ্ছে মুক্তক ছন্দের প্রবর্তক। যেহেতু তিনি মুক্ত বনা ছিলেন, তিনি কোন ছন্দ কি ছন্দে কবিতা লিখতে হবে এই ছন্দগুলা তিনি বিবেচনা না করে নিজের ইচ্ছা মতো মুক্তক ছন্দে তার কবিতা লিখতেন। এই জন্য কাজী নজরুল ইসলামকে বলা হয় মুক্তক ছন্দের প্রবর্তক। এই তথ্যটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামকে বলা হয় মুক্তক ছন্দের প্রবর্তক। তিনি কি কোন নিয়ম না মেনে কিভাবে কি কোন ছন্দে কবিতা লিখতে হবে, কিভাবে লিখতে হবে এই ছন্দগুলা যদি তিনি বিবেচনা না করে তিনি তার মনের ইচ্ছা মতো মুক্তক ছন্দ আছে এটাতে কবিতা লিখতেন, তাই তাকে বলা হয় মুক্তক ছন্দের প্রবর্তক। ঠিক আছে। কাজী নজরুল ইসলাম তার কিন্তু আমাদের কাজী নজরুল ইসলাম তার যে মেধা, তার মেধাটা কিন্তু তিনি অল্প বয়সেই হারিয়ে ফেলেছিলেন, যার ফলে তার কাছে থেকে আমরা যেই পরিমাণ সাহিত্য উপহার পাওয়ার কথা বাংলা সাহিত্যের জন্য সেইটুকু আমরা পাই নাই। যদি আমরা তার জীবনের পুরোটা সময় যদি তিনি যদি আমাদেরকে বাংলার সাহিত্য উপহার দিতে পারতেন, বাংলা সাহিত্য হতে পারতো আরো সমৃদ্ধ, কিন্তু তিনি খুব অল্প বয়সে তার সাহিত্য রচনার কি ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন প্রায়। এই জন্য আমরা বাংলা সাহিত্যে একটু পিছিয়ে পড়েছি মেবি, তাছাড়া আরো বাংলা সাহিত্য সমৃদ্ধ হতো। ঠিক আছে। কাজী নজরুল ইসলাম 10 অক্টোবর 1942 সাল +1, অর্থাৎ 1900 +1 মানে 43 বছর। হ্যাঁ দেখেন 10 অক্টোবর 1942 সাল, 1942 সাল ঠিক এক যোগ করে মানে 43 বছর বয়সে তিনি পিক্স ডিজিজ নামক রোগে আক্রান্ত হয়ে ছিলেন। ঠিক আছে। আক্রান্ত হওয়ার পরে তিনি বাংলা সাহিত্য রচনার প্রায় ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। 10 অক্টোবর 1942 সাল 1 + 1 মানে 43 বছর বয়সে। দেখেন একটু খেয়াল করেন, এখানে +1 দিয়ে শুধু 43 বয়সটা শুধু একটা বাড়া যাবে, যত সাল তার সাথে 1 যোগ করে যেটা হবে অত বছর বয়স। 10 অক্টোবর 1942 সাল ঠিক 43 বছর বয়সে তিনি কি করেছিলেন, পিক্স ডিজিজ রোগে আক্রান্ত হয়েছিলেন। ঠিক আছে। দেখেন আমরা কিন্তু এটা যদি মুখস্থ রাখতে পারি এই সাল, তাইলে কিন্তু আমরা কি জন্ম সাল কিন্তু বের করতে পারি। 43 বছর থেকে বিয়োগ দিলে কিন্তু 1899 চলে আসতেছে। ঠিক আছে। তাহলে 10 অক্টোবর 1942 সালে ঠিক যোগ 1 অর্থাৎ 43 বছর বয়সে কাজী নজরুল ইসলাম পিক্স ডিজিজ নামক রোগে আক্রান্ত হওয়ার ফলে কি হয়েছিল, বাংলা সাহিত্যে তার রচনা প্রায় স্থবির হয়ে গিয়েছিল। ঠিক আছে। কাজী নজরুল ইসলাম নিয়ে আরো অনেক তথ্য আছে এই ওই এটা, কিন্তু এগুলো আমাদের এত পড়া দরকার নেই, যেহেতু কাজী নজরুল ইসলাম অনেক তথ্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা সেগুলোই পড়বো। ঠিক আছে। আচ্ছা এইটুকু ক্লিয়ার? একটু কমেন্ট করে জানান এইটুকু ক্লিয়ার কি? তার জন্ম, মৃত্যু, তার পিক্স ডিজিজ রোগে আক্রান্ত, তাকে বিদ্রোহী বলা হয় এবং তিনি মুক্তক ছন্দের প্রবর্তক। কেন মুক্তক ছন্দের প্রবর্তক আমি কিন্তু ক্লিয়ার করেছি। যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমরা পরে তার সাহিত্য কর্ম যাবো আর কি। ঠিক আছে। একটু কমেন্ট করে জানাবেন যে এগুলা ক্লিয়ার হয়েছে নাকি। ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার। তার সাহিত্যকর্মে আমরা প্রথমেই পড়বো তার উপন্যাস নিয়ে। হ্যাঁ
কাজী নজরুল ইসলামের উপন্যাস। আচ্ছা, কবুতরের ডাক বলে না, কবুতর কিভাবে ডাকে, এটা যদি মনে রাখতে পারেন তাইলে আমরা কাজী নজরুল ইসলামের উপন্যাস মনে রাখতে পারবো। ঠিক আছে, আপনি কমেন্ট করে জানাতে পারবেন কি কবুতর কিভাবে ডাকে। কবুতর কবুতর বাক বাকুম করে ডাকে না, গলার গান আছে না, বাক বাকুম বাক বাকুম। এখান থেকে আপনারা মনে রাখতে পারেন বাকুম, বাক বাকুম থেকে গান আছে মেবি বাক বাকুম দিয়ে, সেখান থেকে আমরা শুধু বাকুম অংশটা যদি নিই, ঠিক আছে, বাকুম, তাহলে দেখেন কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো হয়ে যাচ্ছে। বাতে কি, বাঁধন হারা, তারপরে কি, কুহেলিকা, আর হচ্ছে মৃত্যু ক্ষুধা। দেখেন এই বাকুম থেকে আমরা কিন্তু কাজী নজরুল ইসলামের উপন্যাস মুখস্থ রাখতে পারি। কাজী নজরুল ইসলামের উপন্যাস তিনটি, সেটা হচ্ছে বাকুম, বাঁধনহারা, কুহেলিকা আর মৃত্যু ক্ষুধা। এই প্রথমেই বা আছে না, বাকুম, এটা হচ্ছে প্রথম উপন্যাস। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কি? প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা। হ্যাঁ, আর একটা কোশ্চেন আসে এখান থেকে, উপন্যাস কি, এটা এই কোশ্চেন আসে সচরাচর এখান থেকে, প্রথম উপন্যাস বাঁধনহারা। আবার কোশ্চেন আসতে পারে যে এখান থেকে এই কোশ্চেনটা একটু গুরুত্বপূর্ণ, মৃত্যু ক্ষুধা কোন তথ্যের ভিত্তিতে লেখা বা কোন উপজীব্য? এই মৃত্যু ক্ষুধা উপন্যাসের মূল উপজীব্য বিষয়গুলা কি কি? মূল উপজীব্য বিষয় কি? মূল উপজীব্য বিষয় হচ্ছে গরিব দুঃখীদের নিয়ে, গরিব দুঃখীদের পটভূমিতে, যেহেতু বুঝতে পারতেছেন মৃত্যু ক্ষুধা মানে কি, ক্ষুধার জন্য ধরেন মৃত্যু হয়েছে এই টাইপের, তার মানে কি অবশ্যই গরিব দুঃখীদের পটভূমিতে, গরিব দুঃখীদের পটভূমিতে লেখা হচ্ছে মৃত্যু ক্ষুধা। তাহলে কাজী নজরুল ইসলামের উপন্যাস কি? কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে বাকুম। বাকুম থেকে আমরা কি মনে রাখতে পারি? বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যু ক্ষুধা। প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা, আর মৃত্যু ক্ষুধা কি? গরিব দুঃখীদের পটভূমিতে লেখা। এইটুক তথ্য জানলেই হয়েছে মোটামুটি আনা। ঠিক আছে, আচ্ছা এটা উপন্যাস ক্লিয়ার? একটু কমেন্ট করবেন, রেসপন্স করলে ক্লাস নিতে ভালো লাগে। যারা দেখতেছেন একটু রেসপন্স করলে ক্লাস নিতে ভালো লাগবে আর কি। উপন্যাস কি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এই বাঁধনহারা কিন্তু বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। ঠিক আছে, এটি বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। এরপরে দেখেন আমরা নাটকে চলে আসি। নাটক, কাজী নজরুল ইসলামের নাটক। কাজী নজরুল ইসলামের নাটক এভাবে মুখস্থ রাখতাম, এটা মেবি অনেক জায়গাতেই আছে, আমি এইভাবেই পড়েছি। তারপরে আমি আপনাদের বলি, আলিয়া নামের একজন মেয়ে, তার কি, আলিয়া নামের একজন মেয়ে কাজী নজরুল ইসলামের ধরেন পরিচিত ছিল। তাহলে কি এই জন্য এখান থেকে লিখেছে আলিয়া, আলিয়া, আলিয়া নামের একজন মেয়ে কি করেছে? আলিয়া নামের একজন মেয়ে মধুবালার পুতুলের বিয়েতে ঝিলিমিলি কি করেছে? ঝিলিমিলি কি পরে বলেন তো? ঝিলিমিলি রঙের শাড়ি পরেছে।
ঝিলিমিলি রঙের শাড়ি পরেছে। আলেয়া মধুবালা পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙের শাড়ি পরেছে। এখানে আলেয়া একটা কাজী নজরুল ইসলামের উপন্যাস, মধুবালা একটা উপন্যাস, পুতুলের বিয়ে একটা উপন্যাস, আর হচ্ছে ঝিলিমিলি একটা উপন্যাস। এই ঝিলিমিলিটা হচ্ছে সরি নাটক, প্রথম নাটক। হ্যাঁ, আলেয়া আলেয়া কি করছে? মধুবালার পুতুলের বিয়েতে গেছে। আগে যেমন ছোট বাচ্চারা কিন্তু এই খেলাধুলা করতো, পুতুলের বিয়ে দিত, এর সাথে এর পুতুলের সাথে ওর পুতুলের বিয়ে দিত। আপনারা খেলছেন নাকি? আমি দেখেছি এই খেলাগুলো খেলে গ্রামে। সেক্ষেত্রে দেখেন আমরা এভাবে মনে দেখতে পারি যে আলেয়া তখন কি গ্রামে ছোট বাচ্চারা খেলে না, যে একজনের পুতুলের সাথে আরেকজনের পুতুলের বিয়ে দেয়, এরকম আলেয়া মধুবালা পুতুলের বিয়েতে কি রঙের শাড়ি পরেছে? ঝিলিমিলি রঙের শাড়ি পরেছে। এখানে ঝিলিমিলিটা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম নাটক। ঠিক আছে? তো দেখেন নাটক কি মুখস্থ হয়েছে? দুই একবার বলেন নিজেরাই, আপনারা নিজেরাই দুই একবার করে এটা বলেন। এটা পড়লেন আজকে কিন্তু মানে ভুলে যাবেন পরে। তাছাড়া এই জন্য কি নিজেরা দুই একবার বলেন যে আলেয়া মধুবালা পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙের শাড়ি পরেছে। দুই একবার করে বলেন। বলার পরে দেখেন এটা মনে থাকতেছে নাকি এবং পারতেছেন নাকি। তাহলে কি এটা অনেকদিন মনে থাকবে আপনাদের। আর হঠাৎ করে পড়ে যদি না পড়েন পরবর্তীতে এটা কিন্তু ভুলে যাবেন আপনারা। হ্যাঁ, তাহলে কি দেখেন আলেয়া মধুবালা পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙের শাড়ি পরেছে। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত নাটক। ঠিক আছে? আচ্ছা, ফাদ আল ফাহিম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে নাটক শেষ। হ্যাঁ, দেখেন আপনারা কিন্তু এমনি যদি মুখস্থ রাখতে চান অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু এইভাবে যদি মুখস্থ রাখেন একটু সহজ হয়। ঠিক আছে? এরপরে দেখেন পত্রিকা, কাজী নজরুল ইসলামের পত্রিকা। পত্রিকা কি? নজরুলের লাঙ্গলটি নবযুগের ধূমকেতু মতো ছিল। ঠিক আছে? নজরুলের লাঙ্গলটি কি ছিল? নবযুগের ধূমকেতুর মতো। এখান থেকে লাঙ্গল নবযুগ আর হচ্ছে ধূমকেতু। ঠিক আছে? তিনটি পত্রিকা। তাহলে দেখেন নজরুলের লাঙ্গলটি ছিল কেমন? নজরুলের লাঙ্গলটি ছিল নবযুগের ধূমকেতুর মতো। লাঙ্গলটি কেমন ছিল? কাজী নজরুল ইসলামের লাঙ্গলটি কেমন ছিল? নবযুগের ধূমকেতুর মতো। তাহলে দেখেন এখান থেকে লাঙ্গল একটি পত্রিকা, নবযুগ একটি পত্রিকা, আর কি ধূমকেতু একটি পত্রিকা। নবযুগ হচ্ছে আপনার প্রকাশিত প্রথম পত্রিকা। এটা প্রকাশিত প্রথম পত্রিকা কাজী নজরুল ইসলাম 1920 সালে প্রকাশ করা হয়। এই পত্রিকার সাথে সংযুক্ত ছিলেন কমরেড মুজাফফর আহমেদ এবং শেরে বাংলা একে ফজলুল হক। এটা কিন্তু আসে অনেক পরীক্ষা। কমরেড মুজাফফর আর হচ্ছে সংক্ষেপে লিখলাম আমি, একে ফজলুল হক। ইনারা যুক্ত ছিলেন এই নবযুগ পত্রিকার সাথে। নবযুগ পত্রিকার সাথে যুক্ত ছিলেন কারা? এটা প্রথম পত্রিকা, যেটা প্রকাশিত হয় 1920 সালে। এটার সাথে সংযুক্ত ছিলেন কমরেড মুজাফফর এবং একে ফজলুল হক। তাহলে নবযুগ, তাহলে পত্রিকাগুলো কি কি? পত্রিকা হচ্ছে নজরুলের লাঙ্গলটি নবযুগের ধূমকেতুর মতো। নজরুলের লাঙ্গলটি দেখেন আমি বলতেছি, বারবার কয়েকবার বলেন আমার সাথে। নজরুলের লাঙ্গলটি ছিল নবযুগের ধূমকেতুর মতো। নজরুলের লাঙ্গলটি ছিল নবযুগের ধূমকেতুর মতো। ঠিক আছে?
আর এই ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি প্রকাশ করা হতো। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর এই ধূমকেতু পত্রিকায় কি করেছিলেন, একটি বাণী ছাপা হয়েছিল। আয় রায় ধূমকেতু এই টাইপের একটা বাণী প্রকাশ করা হয়েছিল। যদি জেনে রাখা ভালো আর কি, না জানলে কোনো সমস্যা নাই। প্রথম জানা জরুরি হচ্ছে, পরীক্ষায় আসে যে কাজী নজরুল ইসলাম রচিত পত্রিকাগুলোর নাম কি, এটা জানা জরুরি। এবং প্রথম পত্রিকা কি, এটা কোশ্চেন আসে। আবার এইভাবে কোশ্চেন আসে যে, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আসে। এই কয়টাই মোটামুটি আসে আর কি। পত্রিকা ক্লিয়ার? একটু যারা দেখতেছেন কমেন্ট করে, কমেন্ট করলে আমার আর কি মানে ক্লাস নিতে ভালো লাগবে। যদি রেসপন্স করতেছেন, রেসপন্স না করলে কিন্তু ক্লাস নিতে ভালো লাগে না। তো সেহেতু রেসপন্স করা উচিত আপনাদের। আচ্ছা, ফারানানো ঠিক আছে, ক্লিয়ার, নাইস, ঠিক আছে, ক্লিয়ার, ফাহিম ভাই ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে, পত্রিকা ক্লিয়ার গেল। তাহলে নজরুলের লাঙ্গলটি নবযুগের ধূমকেতুর মতো। একবার বলেন আপনাদের কি এগুলা মাঝে মাঝে এগুলা কারোর সাথে আলোচনা করবেন, যেভাবে বললে কেমন হয়, এই জিনিসটা কেমন, নজরুলের লাঙ্গলটি নবযুগের ধূমকেতুর মতো। এভাবে আলোচনা করলে কি এটা অনেকদিন গেঁথে যাবে। এমন হতে পারে যে আপনারা এইভাবে পড়ার পরে, একবার পড়ার পরে আর কখনো এই জিনিসগুলো পড়তে হচ্ছে না আপনার। ঠিক আছে, আমার অনেক কিছুই, আমার যেমন আমি এভাবে মুখস্থ করে, একবার কষ্ট করে মুখস্থ করেছিলাম, এরপরে আর কাজী নজরুল ইসলাম সম্পর্কে ওইভাবে পড়তে হয় না, শুধু কোশ্চেন গুলো সলভ করে দিতাম পরীক্ষার আগে। মোটামুটি কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কোশ্চেন গুলা পরীক্ষায় পারতাম। ঠিক আছে, এই জন্য কষ্ট করে একবার একটু মুখস্থ করবেন এইগুলা। এইভাবে মুখস্থ করলে পরীক্ষার হলে মনে থাকে। এরপরে আমরা চলে যাই কি, কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ, এটা যদিও আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নিয়ে। আমি আবার বলতেছি, দেখেন কাজী নজরুল ইসলাম ছিলেন কেমন ছিলেন। কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্যবাদী। ঠিক আছে, কাজী নজরুল ইসলাম কেমন ছিলেন, সাম্যবাদী ছিলেন। সাম্যবাদী কাজী, অর্থাৎ সাম্যবাদী কি কাজী, যদিও তিনি সাম্যবাদী ছিলেন কিন্তু তিনি কিন্তু রোমান্টিক ছিলেন। কাজী নজরুল ইসলাম, কবিরা কিন্তু রোমান্টিক হয়, রোমান্টিক না হলে কিন্তু কবিতা লিখতে পারে না। ঠিক আছে, সেহেতু কাজী নজরুল ইসলাম কিন্তু একজন রোমান্টিক মানুষ ছিলেন। যেহেতু তিনি রোমান্টিক ছিলেন, তো সাম্যবাদী কাজী এক সন্ধ্যায় কি করেছেন, সাম্যবাদী কাজী এক সন্ধ্যায় সিন্ধুর পাড়ে, মনে মনে কল্পনা করেন একটি নদী, আপনার বাড়ির পাশে যে নদী থাকুক এই নদী কল্পনা করেন, বা সিন্ধু নদী বলতেছে, সিন্ধু মুখস্থ করতে হবে, এই জন্য সিন্ধু নদীর পরে একদিন কি করেছেন, তার প্রিয়তমা, হ্যাঁ, তার প্রিয়তমাকে নিয়ে, প্রিয়তমার নাম কি, সঞ্চিতা। সাম্যবাদী কাজী তার প্রিয়তমা সঞ্চিতাকে নিয়ে এক সন্ধ্যায় কি করেছে, সিন্ধুর পাড়ে গিয়ে বসেছে, বসে গল্প করবে। হ্যাঁ, রোমান্টিক ভাবে গল্প করবে। আচ্ছা, জুয়েল রানা ভাই ঠিক আছে, সাউন্ড কম, সাউন্ড তো কম হওয়ার কথা না, চেক করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন একটু দেখেন সাউন্ড ঠিক আছে নাকি। সাম্যবাদী কাজী এক সন্ধ্যায় তার প্রিয়তমা সঞ্চিতাকে নিয়ে কোথায় গেছে, সিন্ধুর পাড়ে গিয়ে বসে আছে। হ্যাঁ, সিন্ধুর পাড়ে গিয়ে বসে কি করবে, তার প্রিয়তমার খোপায়, এখানে চুলের যে খোপা থাকে, খোপায় দোলন চাপা ঝিঙ্গে ফুলের একটা কি করে দিবে, খোপায় বেঁধে দিবে, দোলন চাপা ঝিঙ্গে ফুল তার খোপায় দিবে। হ্যাঁ, তার যে প্রিয়তমা আছে, তার প্রিয়তমার খোপায় দোলন চাপা আর ঝিঙ্গে ফুল দিবে। হ্যাঁ, তাহলে দেখেন সাম্যবাদী কাজী এক সন্ধ্যায় কোথায়, সিন্ধুর পাড়ে। হ্যাঁ, দেখেন আমি মিলিয়ে আপনাদের পড়িয়ে দেব। ঠিক আছে, সিন্ধুর পাড়ে কি করছে, এক সন্ধ্যায় সিন্ধুর পাড়ে গেছে তার প্রিয়তমা সঞ্চিতাকে নিয়ে, সঞ্চিতাকে নিয়ে।
হ্যাঁ, প্রিয়তমা সঞ্চিতাকে নিয়ে সিন্দুর পাড়ে গিয়েছে। তার তার প্রিয়তমার খোপায় কি বেঁধে দিবে? দোলন চাপা, দোলন চাপা ঝিঙে ফুল বেঁধে দিবে তার প্রিয়তমার খোপায়। ঠিক সেই সময় কি হয়েছে? ঠিক সেই সময় মরুর বুকে, এখানে কি সেই সময় মরুর বুকে, মরু ভাস্কর, ঠিক সেই সময় মরুর বুকে কি করছে? হঠাৎ করে ছায়া নেমে এসেছে আর পূর্বের হাওয়া শুরু হয়েছে। ছায়ানট, ছায়ানট পূর্বের হাওয়া, ঠিক আছে? হঠাৎ করে ছায়া নেমে এসেছে আর পূর্বের হাওয়া শুরু হয়েছে, ঠিক আছে? পূর্বের হাওয়া কি করছে? আগুনের মতো। এরপরে কি দিব আমরা? অগ্নিবীণা। এগুলো তুলে উঠে নেন, তারপরে আমি ক্লিয়ার করতেছি। হ্যাঁ, এগুলো আপনারা আমার সাথে উঠে নেন, তারপরে তাহলে পড়তে সুবিধা হবে আপনাদের। হ্যাঁ, প্রলয় শিখা, প্রলয় শিখা, বিষের বাসি, সর্বহারা, চিত্তনামা, চক্রবাক, ভাঙার গান। দেখেন উঠানো হয়েছে, এটা কি উঠানো হয়েছে? দেখেন তো। আচ্ছা, উঠানো যদি হয় তাহলে দেখেন আমি এখন বলি, আপনারা শুধু শুনবেন, আমার কথা শুনবেন। আপনারা যদি ইয়ারফোন দিয়ে থাকেন ইয়ারফোনে শুনবেন, অথবা এমনিতেই শুনবেন। আর প্রত্যেকটা এই জিনিসগুলো দেখবেন, আমার বোর্ডে না তাকানোর দরকার নাই, আপনারা এই দিকে তাকাবেন। আপনাদের যে খাতায় উঠানো আছে এই খাতাগুলোতে দেখবেন। হ্যাঁ, আমি দেখেন বলি, সাম্যবাদী কাজী এক সন্ধ্যায় সিন্ধুর পাড়ে তার প্রিয়তমা সঞ্চিতাকে নিয়ে, তার প্রিয়তমাকে সঞ্চিতাকে নিয়ে বসে আছে। বসে থাকতে যখন তারা কি রোমান্টিক, যেহেতু কাজী নজরুল ইসলাম অত্যন্ত রোমান্টিক মানুষ, সে কি করছে? দোলন চাপা এবং ঝিঙ্গে ফুল তার কি করছে? তার প্রিয়তমার খোপায় বেঁধে দেবে। ঠিক সেই সময় মরুর বুকে, মানে যেহেতু নদীর পাড়ে কিন্তু প্রচুর বালি থাকে, এটা আমরা মরু কল্পনা করতে পারি। সেই সময় মরুর বুকে কি করেছে? হঠাৎ করে ছায়া নেমে এসছে। ছায়া নেমে এসছে মানে কি? যখন দেখবেন যে আপনারা মেঘ আসে হঠাৎ করে, রোদের আলো ধরেন একটু হালকা, কিংবা সন্ধ্যার সময় রাতে যখন মেঘ লাগে আকাশে প্রচুর পরিমাণে, তখন কিন্তু কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায় চারিদিকে। আমরা এইভাবে ভাবতে পারি যে মরুর বুকে হঠাৎ করে ছায়া নেমে এসেছে, মানে কি মেঘ টেঘ লাগাইছে, মানে একটা আবহাওয়া খারাপ হইব আর কি। হঠাৎ করে ছায়া নেমে এসেছে আর পূর্বের হাওয়া শুরু হয়ে এসেছে। হঠাৎ করে ছায়া নেমে এসেছে আর কি পূর্বের হাওয়া শুরু হয়েছে। পূর্বের হাওয়া কি করছে? এই মরুর বুকে আগুনের মতো, এই যে এত জোরে বাতাস শুরু হয়েছে যে হাওয়াটা আগুনের মতো, আগুনের মতো ফনা তুলছে, ঠিক আছে? আগুনের মতো প্রলয় শিখা তুলছে, তুলে কি করছে? ফনা তুলছে, আগুনের মতো ফনা তুলে প্রলয় শিখা তৈরি করেছে। হ্যাঁ, ফণি মঞ্চে একটা আছে, এখানে ছাড়া পড়ছে। আগুনে কি করছে? আগুনের মতো কি করছে? প্রলয় তুলে, কি ফনা তুলে কি করেছে? প্রলয়ের মতো, প্রলয়ের মতো ফনা তুলে বিষ সবল মেরেছে। যদি ফনা তুলে একটা সাপ, তখন কি করে? সবল মারে, কিন্তু সবল মারলে কি হয়? বিষ লাগে। এখান থেকে আমি মনে রেখেছি বিষের বাঁশি। সবল মারলে কি হয়? বিষ লাগে না? এখান থেকে মনে রেখেছি বিষের বাঁশি। এখন তার প্রিয় তোমাকে যখন সবল মেরেছে, অর্থাৎ বিষ লেগেছে, মানে কি মারা গেছে, তখন কাজী নজরুল ইসলাম কষ্টে কি হয়ে গেছে? তিনি সর্বহারার মতো, সর্বহারার মতো চিত্তনামা করতে লাগলো, মানে চিৎকার করতে লাগছে, হায় হায় আমার কি হলো, হায় হায় আমার কি হলো, ঠিক আছে? সর্বহারা হয়ে চিত্তনামায় করতে লাগলো আর চক্রবাক হয়ে গেল। হ্যাঁ, এবং ভাঙার গান শুরু করলো। এটা কি ক্লিয়ার? আরেকবার বলবো আমি। দেখেন আরেকবার বলতেছি, আপনারা মিলিয়ে নেন। হ্যাঁ, সাম্যবাদী কাজী, অর্থাৎ সাম্যবাদী আরেকটা কাব্যগ্রন্থ। সাম্যবাদী কাজী এক সন্ধ্যায় তার প্রিয়তমা সঞ্চিতাকে নিয়ে সিন্ধুর পাড়ে বসে আছে। হ্যাঁ,
ভাবেন এভাবে, সিন্দুর পাড়ে বসে আছে। সিন্দুর পাড়ে বসে থাকা অবস্থায় কি হয়েছে, যেহেতু কাজী নজরুল ইসলাম একজন রোমান্টিক মানুষ, সে কি করেছে, তার প্রিয়তমা যেহেতু সিন্দুর পাড়ে বসে আছে, তারপরে কি করবে, বসে থাকতে থাকতে কিন্তু স্বাভাবিকভাবে কি হয়, ফুল বেরো যায়। আগে তো এইভাবেই করতো আর কি। তার কি করে, তার প্রিয়তমা সঞ্চিতার খোপায় কি করবে, ঝিঙে ফুল বেঁধে দিবে, দোলন চাপা ফুল দিবে তার প্রিয়তমার খোপায়। মানে এই রোমান্টিক একটা পরিবেশ, এই রোমান্টিক পরিবেশের সময় ভিলেন হয়ে আসছে কে, হঠাৎ করে এই মরুর বুকে হঠাৎ করে ছায়া নেমে আসছে। হ্যাঁ, মরুর বুকে হঠাৎ করে ছায়া নেমে আসছে মানে কি, অন্ধকার হচ্ছে, মরুর বুকে হঠাৎ করে ছায়া নেমে এসেছে। আর পূর্বের হাওয়া শুরু হয়ে গেছে, পূর্বের হাওয়া প্রবল বেগে পূর্বের হাওয়া শুরু হয়ে গেছে। পূর্বের হাওয়া আগুনের মতো প্রলয় তুলে কি করছে, আগুনের মতো প্রলয় তুলেছে, প্রলয় তুলে ফোনা দিয়ে কি করেছে, সবল মেরেছে। সবল মারছে মানে বিষ লেগেছে। সবল মারা থেকে বিষের বাসিটা মনে রাখবেন। আর বিষের বাসি আসলে মনে রাখা দরকার কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে। আগুনের মতো প্রলয় তুলে ফোনা দিয়ে কি করেছে, এই যে বিষ সবল মেরেছে মানে বিষ লেগেছে। তার প্রিয়তমাকে সে রোমান্টিক একটা সময় কাটানোর জন্য গেছে, কিন্তু তাকে সবল মেরেছে যখন, তার কি বিষ লেগেছে মানে কি সে মারা গেছে। তখন কি হয়েছে, তখন সর্বহারা হয়ে কাজী নজরুল ইসলাম সর্বহারা হয়ে চিত্তনামা করতে লাগলো, আর চক্রবাক হয়ে গেল। মানে হতবাক হওয়ার পরে হতবাক হয়ে যায়, যেমন হঠাৎ করে কি হয়ে গেল, এটাতে আমি হতবাক না লিখে লিখেছি চক্রবাক। হ্যাঁ, হঠাৎ করে কি হয়ে গেল, সর্বহারা হয়ে চিত্তনামা করতে লাগলো, আমার কি হলো এই টাইপের চিত্তনামা করতে করতে চক্রবাক হয়ে গেল, এবং কি হয়ে গেল, ভাঙার গান শুরু করলো। তার হৃদয় যে ভেঙে গেছে তার প্রিয়তমা মারা যাওয়ার কারণে, সেই ভাঙার গান শুরু করলো কাজী নজরুল ইসলাম। দেখেন, আবার বলতে হবে না, ক্লিয়ার? দেখেন, এটা জীবনেও ভুলবেন না আমি আশা করি। এইভাবে আমি যদি বললাম, এভাবে যদি মনে রাখেন, এটা আর কোনোদিনই ভুলবেন না ইনশাল্লাহ। আর কি বলতে হবে, আর যদি বলতে হয় আমি কিন্তু বলবো, সমস্যা নাই। আর যদি যেহেতু কাব্যগ্রন্থ অনেক মুখস্থ করা অনেক কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে কাব্যগ্রন্থ যদি আবার বলতে বলেন আমি কিন্তু বলবো। আর যদি ক্লিয়ার থাকে তাহলে আর বলবো না, ঠিক আছে? শতাব্দী সরকার নাইস, আপনার কি ক্লিয়ার হয়েছে এটা? আর আর কি বলা দরকার আছে? আচ্ছা, ক্লিয়ার। আপনারা এই জিনিসগুলো বন্ধুদের সাথে গল্প করবেন, সেটা বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, যাদের সাথে ইচ্ছা সুন্দর করে জিনিসটা গল্প করবেন, কিন্তু মজার গল্প। দেখেন, এটা কিন্তু অনেক মজার গল্প। যে কি গেছে কোথায়, কোয়ালিটি টাইম পাস করতে গেছে, গিয়ে কি হয়েছে, মানে দুর্ঘটনা ঘটে গেছে কাজী নজরুল ইসলামের। এই জন্য আর কি সে সর্বহারা হয়ে গেছিল, আর কি হৃদয় ভাঙার গান শুরু করেছিল। এটা কিন্তু মজা করে অন্যের সাথে শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে কি হবে, আপনাদেরও মুখস্থ হয়ে যাবে জিনিসটা, এবং যার সাথে আপনি শেয়ার করবেন তারও কিছুটা উপকার আসবে। এই জিনিসগুলো শেয়ার করবেন, যত বেশি শেয়ার করবেন তত বেশি মনে থাকবে, ঠিক আছে? এখান থেকে কিছু ইনফরমেশন দরকার আছে, যেমন বিখ্যাত কবিতাগুলো আসে, হ্যাঁ, ভিতর থেকে যদি কোশ্চেন হয়, যেমন নারী কবিতা। নারী একটি বিখ্যাত কবিতা কাজী নজরুল ইসলামের, যেটা সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? এই সাম্যবাদী কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা হচ্ছে আমাদের এই নারী কবিতাটি। নারী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থের একটি বিখ্যাত। আমরা চল 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 যে কবিতা আছে, চল 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 যে কবিতা আছে, এই কবিতাটা কিন্তু সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই চল 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 কি এই কাব্যগ্রন্থটি। এটা 1928 সালে প্রকাশিত হয়। এটা বর্তমানে এটার 21 চরণ বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গৃহীত হয়, ঠিক আছে? 1972 সালের 13ই জানুয়ারি, 1972 সালের 13ই জানুয়ারি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলো কিন্তু আবার সব আমি ছন্দ দিয়ে মুখস্থ করে রাখতে পারবো না, এগুলো কিন্তু মনে রাখতে হবে। 1972 সালে 13ই জানুয়ারি 21টি চরণ, এই চল চল যে কবিতাটা আছে সন্ধ্যা কাব্যগ্রন্থের, এই কাব্যগ্রন্থের 21টি চরণ বাংলা দেশের রণসঙ্গীত হিসেবে গৃহীত হয়, ঠিক আছে?
এই জিনিসটা রণসঙ্গীত হিসেবে গৃহীত হয় কি সন্ধ্যা কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা চল চল চল, আর এই সাম্যবাদী কাব্যগ্রন্থের বিখ্যাত একটি কবিতা হচ্ছে নারী। ঠিক আছে, এগুলো একটু ছোটখাটো ইনফরমেশন জানতে হবে আর কি। সাহিত্য সম্পর্কে অনেক সময় ভিতর থেকে যখন কোশ্চিন করবে তখন কিন্তু আপনার এগুলো জানা অতি জরুরি। ঠিক আছে, তারপরে নারীর সাথে সাথে মানুষ কবিতাটাও মনে রাখতে পারেন। এই মানুষ কবিতাটাও সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ওর এই সঞ্চিতা থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। এই সঞ্চিতা কবিতা, এই সঞ্চিতা যে কাব্যগ্রন্থ এটা রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। এখানে আমার মজার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজেরই একটা কাব্যগ্রন্থ আছে, সেটা হচ্ছে সঞ্চয়িতা। সঞ্চয়িতা একটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ। এটা কিন্তু পরীক্ষা হলে উল্টাপাল্টা আছে, নিবন্ধনে মেবি এসেছিল দেখবেন। এই সঞ্চিতা হচ্ছে কি কাজী নজরুল ইসলামের, আর সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা মনে রাখা সহজ হচ্ছে, দেখেন এই বানানে 3টা অক্ষর আছে, 1 2 3। যেহেতু কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিশ্বকবি, তার সাহিত্য ভান্ডার অঢেল, তিনি কিন্তু বাংলা সাহিত্যে তার অবদান বেশি, তিনি কিন্তু বড় কবি। সেহেতু এই বড় বানানটা যেহেতু সঞ্চয়িতা, দেখেন 4টা অক্ষর আছে, এই 4টা অক্ষর যেহেতু বড় বানান, এই বড় বানানটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আর ছোট বানান যেহেতু সঞ্চিতা, সেহেতু ছোট কাজী নজরুল ইসলাম একটু রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে ছোট লেখক বা ছোট কবি, সেহেতু সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের। ঠিক আছে, ক্লিয়ার? সঞ্চিতা এবং সঞ্চয়িতা জিনিসটা কি ক্লিয়ার? একটু কমেন্ট করেন যে সঞ্চিতা এবং সঞ্চয়িতা কি ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এরপরে কি আছে আমাদের? সিন্ধু হিন্দোল আছে। এই সিন্ধু হিন্দোলের একটি বিখ্যাত কবিতা হচ্ছে দারিদ্র। দারিদ্র একটি বিখ্যাত কবিতা হচ্ছে সিন্ধু হিন্দোলের। সে দারিদ্র কবিতা থেকে অনেক কোটেশন দেখেন পরীক্ষায় আসে, সেহেতু আমাদের মুখস্থ রাখতে হবে কিছু কিছু জিনিস। যেমন দারিদ্র কবিতাটা কোন কাব্যগ্রন্থে? সিন্ধু হিন্দোল। সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা হচ্ছে দারিদ্র। ঠিক আছে, এই দোলন চাপা, আমি যা বললাম কিন্তু যে যেহেতু কাজী নজরুল ইসলাম রোমান্টিক, এই দোলন চাপা কিন্তু ফুল বেঁধে দিয়েছিল, তার মানে দোলন চাপা হচ্ছে প্রেমের কাব্যগ্রন্থ। এখানে যে কবিতাগুলো আছে সবগুলা প্রেমের। ঠিক আছে, প্রেম বিষয়, একটু রোমান্টিক টাইপ। হ্যাঁ, এই দোলন চাপা হচ্ছে প্রেম বিষয়ক একটি প্রেমের কাব্য, অর্থাৎ একটি প্রেমের কাব্য। এর কবিতাগুলো প্রেম বিষয়ক ম্যাক্সিমাম। দোলন চাপা এটা হচ্ছে একটি প্রেমের কাব্যগ্রন্থ, দোলন চাপা। ঠিক আছে, আর এই ঝিঙ্গে ফুল হচ্ছে শিশুতোষ। ঝিঙ্গে ফুল একটি শিশুতোষ কাব্যগ্রন্থ। এখান থেকে মোটামুটি এগুলোই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের জানতে হবে হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা সম্পর্কে আমরা ডিটেলস পড়তে হবে। অগ্নিবীণা সম্পর্কে কি কি জানতে হবে দেখেন। অগ্নিবীণা হচ্ছে কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। ঠিক আছে, অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এটার প্রথম কবিতা কি, শেষ কবিতা কি, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, এটা 1922 সালে প্রকাশিত হয়। হ্যাঁ,
মোট 12টি কবিতা ছিল। অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট 12টি কবিতা ছিল। এটা বিখ্যাত কবিতা হচ্ছে বিদ্রোহী। এই বিদ্রোহী কবিতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিখ্যাত কবিতা হচ্ছে বিদ্রোহী, বিদ্রোহী হচ্ছে বিখ্যাত কবিতা। বিখ্যাত কবিতা। প্রথম কবিতা কি? প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। প্রথম কবিতা প্রলয় উল্লাস। শেষ কবিতা কি? শেষ কবিতা হচ্ছে মহরম। মহরম। নিষিদ্ধ কবিতা কি? রক্তাম্বর ধারিণী মা। অনেক বই কিন্তু লেখা থাকে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি নিষিদ্ধ ছিল। এটা নিষিদ্ধ কাব্যগ্রন্থ না। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের একটা কবিতা নিষিদ্ধ হয়েছিল, সেটার নাম হচ্ছে রক্তাম্বর ধারিণী মা। দেখেন, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, যেটা 1922 সালে প্রকাশিত হয়। এখানে মোট 12টি কবিতা রয়েছে। এই বিদ্রোহী যে বিখ্যাত কবিতা, যে কবিতার জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়, এই বিদ্রোহী কবিতাটা কিন্তু এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের। প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, শেষ কবিতা হচ্ছে মহরম, এবং নিষিদ্ধ কবিতা হচ্ছে রক্তাম্বর ধারিণী মা। ঠিক আছে? অগ্নিবীণা ক্লিয়ার? অগ্নিবীণা কাব্যগ্রন্থটা খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু এটা কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, এটা কিন্তু প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, শ্রেষ্ঠ ও প্রথম প্রকাশিত। দেখেন, অগ্নিবীণা সম্পর্কে একটু তথ্য কিন্তু খুবই জরুরি, এগুলো কিন্তু জানতে হবে। যেহেতু অগ্নিবীণা তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, অগ্নিবীণা সবসময় ফোকাস করতে হবে। দেখবেন যে বেশিরভাগ পরীক্ষায় অগ্নিবীণা কাব্যগ্রন্থে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন দেখা যাচ্ছে খুবই কম আসে যে এই কাব্যগ্রন্থ কার লেখা, এই কাব্যগ্রন্থ কার লেখা। এই টাইপের কোশ্চেন যদি দুইটা আসে, আর দুইটা কিন্তু আসে ভিতর থেকে। যেমন এদের কোশ্চেন আসে হবে যে কত সালে প্রকাশিত হয়, বা অগ্নিবীণা কাব্যগ্রন্থের কি মোট কতটি কবিতা রয়েছে, বা বিদ্রোহী কবিতাটা কোন কাব্যগ্রন্থের, এই ভিতর থেকে কোশ্চেন গুলো কিন্তু আসে। সেহেতু এই তথ্যগুলো কিন্তু আমাদের জানা দরকার এটা পাশাপাশি। আচ্ছা, ক্লিয়ার হলে মিশিয়ে দিলাম। এরপরে আমরা চলে আসি প্রবন্ধ। প্রবন্ধ কি? এটা অনেকেই অনেক কিছু জানে, কমেন্টও করে মাঝে মাঝে আমাকে। তারপরে আপনারা জানেন, আমি যেটা জানি সেটা আমি শিখাবো। রাজবন্দির জবানবন্দিতে সুরবালা দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল ধূমকেতুর মতো যুক্ত হলো। হ্যাঁ, দেখেন, রাজবন্দির জবানবন্দিতে, এই রাজবন্দি কিন্তু একটি কি, রাজবন্দির জবানবন্দি একটি প্রবন্ধ গ্রন্থ। তাহলে কি কাজী নজরুল ইসলাম রাজবন্দির প্রবন্ধ কি, রাজবন্দির জবানবন্দিতে সুরবালা দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল ধূমকেতুর মতো যুক্ত হলো। ঠিক আছে? ধূমকেতু রাজবন্দির জবানবন্দি সুরবালা দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল ধূমকেতু, হ্যাঁ, ধূমকেতুর মতো যুক্ত হলো। তাহলে কি রাজবন্দির জবানবন্দি সুরবালা দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল ধূমকেতুর মতো যুক্ত হলো। মানে সে যখন জবানবন্দি দিচ্ছিল, তার সাথে সে এসে কিভাবে যুক্ত হলো, ধূমকেতুর মতো
যুক্ত হয়ে গেল। তাহলে কি প্রবন্ধ কি? কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগুলো দেখেন। রাজবন্দির জবানবন্দিতে সুরবালা দুর্দিনের যাত্রী কি হয়েছে? রুদ্রমঙ্গল। দুর্দিনের যাত্রীটা কে? রুদ্রমঙ্গল। রুদ্রমঙ্গল ধূমকেতুর মতো যুক্ত হলো। এই দুর্দিনের যাত্রী রাজবন্দির জবানবন্দিতে এসে, রাজবন্দির জবানবন্দি চলতেছিল, ঠিক এই সময় ধূমকেতুর মতো এসে যুক্ত হলো যে আমি কিছু বলতে চাই টাইপের। রাজবন্দির জবানবন্দিতে সুরবালা দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল ধূমকেতুর মতো যুক্ত হলো। ঠিক আছে? এই রাজবন্দির জবানবন্দি কিন্তু তিনি জেলে বসে লেখেন। হ্যাঁ, এটা তিনি জেলে বসে লেখেন। ঠিক আছে? রাজবন্দির জবানবন্দিটা তিনি জেলে বসে লেখেন। আচ্ছা, এটা ক্লিয়ার? দেখেন প্রবন্ধ ক্লিয়ার। আচ্ছা, নাইস, থ্যাংক ইউ। তাহলে আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে এটা মিশিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে আমরা যদি আসি একটু ছোট জিনিস পড়ি, আবার বড় জিনিসে যাবো। হ্যাঁ, চলচ্চিত্র। চলচ্চিত্র চলচ্চিত্র নিয়ে যদি আমরা পড়ি, দেখেন কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রের নাম হচ্ছে ধূপছায়া। ধূপছায়া হচ্ছে পরিচালনা করেছেন তিনি। এটা কিন্তু উল্টা পাল্টা করে অনেকে। হ্যাঁ, পরিচালনা করেছেন ধূপছায়া নামক চলচ্চিত্র। আর ধ্রুব ধ্রুব নামক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। দেখেন, এটা কিন্তু উল্টা পাল্টা করে অনেকেই। হ্যাঁ, চলচ্চিত্র কি? প্রথম চলচ্চিত্র তিনি যে চলচ্চিত্র পরিচালনা করেছেন ধূপছায়া, কিন্তু ধ্রুব ধ্রুব চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। এটা কিন্তু উল্টা পাল্টা করে অনেকেই। অপশনে কিন্তু দুইটা থাকে যে কাজী নজরুল ইসলাম কোন চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই ধূপছায়া মেরে দেন না জান। হ্যাঁ, এই ধূপছায়া মেরে দিলে হবে না, কিন্তু এটা কিন্তু ভুল হয়ে যাবে, শিওরে মেরে আসবেন। ধ্রুবতে তিনি অভিনয় করেছেন আর পরিচালনা করেছেন ধূপছায়া। ঠিক আছে? চলচ্চিত্র ক্লিয়ার। আর কাজী নজরুল ইসলামকে নিয়ে কানাডায় কি হয়েছে? কাজী নজরুল ইসলামকে ফিলিপ স্প্যারেল কি করেছেন? নজরুল নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। কাজী নজরুল ইসলামকে নিয়ে ফিলিপ স্প্যারেল নজরুল নামের একটি চলচ্চিত্র কি তৈরি করেছেন কানাডায়। এটা কিন্তু কোশ্চিন আসে মাঝে মাঝে যে কোন কবির জীবনী নিয়ে কানাডায় একটি চলচ্চিত্র প্রকাশিত হয়েছে বা চলচ্চিত্র তৈরি হয়েছে। সেটা হচ্ছে কানাডায় ফিলিপ স্প্যারেল পরিচালনায় এক নজরুল নামের একটি চলচ্চিত্র নির্মাণ হয়েছে। চলচ্চিত্র নিয়ে এই তিনটে জিনিসই তথ্য। দেখেন, ক্লিয়ার? চলচ্চিত্রটা ক্লিয়ার? আচ্ছা, চলচ্চিত্র ক্লিয়ার গেল। এরপরে আমরা আসি বাজেয়াপ্ত হয়েছে কোন সাহিত্যকর্মগুলা। বাজেয়াপ্ত হয়েছে কোন সাহিত্যকর্মগুলা। বাজেয়াপ্ত হয়েছে এই জিনিসগুলো অনেকে অনেক ভাবে পড়ে। আমি এইভাবে পড়তাম
হ্যাঁ, প্রোজুস বিভা। দেখেন প্রোজুস বিভা, আমি এভাবে পড়তাম প্রোজুস বিভা। কয়েকবার দেখেন পড়তাম এভাবে। আচ্ছা, কোন কোন পত্রিকায় প্রকাশিত হয় এত কিছু জানার দরকার নেই ভাই, এগুলো কিন্তু অনেক অনেক জানার আছে। এই জিনিসগুলো জানলে অনেক জানা যাবে, সেক্ষেত্রে আপনি মুখস্থ রাখতে পারবেন না। ঠিক আছে, গুটি কত জিনিস জানলেই হয়েছে আর কি। যেগুলো প্রকাশ পায়, যেগুলো বিভিন্ন বিগত বছরের কোশ্চিন আসছে, ওই জিনিসগুলো মুখস্থ করে তাইলেই হবে। ঠিক আছে, দেখেন বাজেয়াপ্ত সাহিত্য কর্মগুলো প্রজুস বিভা। প্রজুস কি? প্রলয় শিখা, প্রলয় শিখা। জুতে কি? যুগবাণী। তারপরে কি? চন্দ্রবিন্দু। বিতে কি? বিশের বাঁশি হচ্ছে ভাঙ্গার গান। এই সাহিত্যকর্মগুলা আর কি বাজেয়াপ্ত হয়েছিল কাজী নজরুল ইসলামের। বাজেয়াপ্ত সাহিত্যকর্মগুলো হচ্ছে এইগুলা, প্রজুস বিভা। ভালো করে দেখেন, প্রজুস বিভা, প্রজুস বিভা। বারো কয়েকবার বলেন তাহলে মনে হয়ে যাবে। প্রজুস বিভা। প্রত কি? প্রলয় শিখা। তারপরে কি? প্রলয় শিখার পরে যুগবাণী। তারপর হচ্ছে চন্দ্রবিন্দু, বিশের বাঁশি, তারপর হচ্ছে ভাঙ্গার গান। এগুলো হচ্ছে নিষিদ্ধ হয়েছিল। ঠিক আছে, এই 5টি গ্রন্থ কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ হয়েছিল। এর মধ্যে প্রথম নিষিদ্ধ হয়েছিল কোনটা? সেটা হচ্ছে 1922 সালে। এই যুগবাণী যেটা আছে, যুগবাণী 1922 সালে প্রথম নিষিদ্ধ হয়। 1922 সালে, হ্যাঁ, প্রথম নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে এটা, যেটা আবার 1947 সালে প্রত্যাহার করা হয়। এটা কিন্তু 1947 সালে প্রত্যাহার করা হয়। একটি বিসিএস এ কিন্তু কোশ্চিন এসেছিল, মেবি 41-এর, যে প্রথম নিষিদ্ধ প্রবন্ধ কোনটা, সেটা হচ্ছে যুগবাণী। এটা 1922 সালে প্রথম নিষিদ্ধ করা হয় হচ্ছে যুগবাণী। নিষিদ্ধ প্রবন্ধ কোনগুলা? প্রজুস বিভা, প্রজুস বিভা, প্রলয় শিখা, যুগবাণী, চন্দ্রবিন্দু, বিশের বাঁশি, ভাঙ্গার গান। ঠিক আছে, এটা ক্লিয়ার? বাজেয়াপ্ত এগুলো কি ক্লিয়ার? সাহিত্যকর্মগুলো কমেন্ট করে জানান যে বাজেয়াপ্ত যে সাহিত্যকর্মগুলো পড়ালাম এগুলো ক্লিয়ার কিনা। বাজেয়াপ্ত যে সাহিত্যকর্মগুলো আছে এগুলো কি ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে তাহলে ভাই, তাহলে বাজেয়াপ্ত সাহিত্যকর্মগুলো আমাদের মোটামুটি ক্লিয়ার। এরপরে দেখেন গল্প গ্রন্থ। গল্প গ্রন্থগুলো কি? গল্প গ্রন্থগুলো হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা,
পদ্ম গোখরা, ঠিক আছে? এগুলো করলেই মোটামুটি হয় আর কি। বাউন্ডারিতে রাখতে কাহিনী একটা আছে, যাই হোক। তাহলে দেখেন কি করছে, শিউলি মালা, ব্যথার দান, মানে ব্যথার দানের জন্য কি হচ্ছে, রিক্তের বেদন, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলি মালা, পদ্ম গোখরা। দেখেন সহজ আছে, ফুল দিয়ে দেখেন দুইটা, শিউলি পদ্ম, শিউলি মালা, পদ্ম গোখরা। ব্যথার দান, রিক্তের বেদন, ব্যথা হলে কিন্তু রিক্তের বেদন হয়, হ্যাঁ। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলি মালা, পদ্ম গোখরা, এগুলো হচ্ছে গল্প গ্রন্থ, হ্যাঁ। কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ হচ্ছে এগুলো, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলি মালা। এটা কিন্তু প্রথম ব্যথার দান, প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ ভাই জুয়েল রানা, ধন্যবাদ। দেখেন ব্যথার দান, রিক্তের বেদন, শিউলি মালা, পদ্ম গোখরা, এগুলো তো গল্প গ্রন্থ। এখন আমরা দেখেন পড়তে পারি যা যা প্রথম, মানে কি কি প্রথম কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম প্রথম কোনগুলা। একটু আগে আমি পড়ালাম, প্রথম প্রকাশিত গল্প যদি বলে, শুধু গল্প যদি আসে, ঠিক আছে, তাহলে দিবেন হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী। শুধু গল্প যদি আসে, পরীক্ষায় কোশ্চিন যদি আসে যে প্রথম প্রকাশিত গল্প, যদি শুধু গল্প যদি আসে তাহলে দিবেন বাউন্ডেলের আত্মকাহিনী। আর প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ যদি আসে, আমি কিন্তু একটু আগেই পড়ালাম, হ্যাঁ, প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ যদি আসে তাহলে কি দিবেন, গল্প গ্রন্থ আসলে দিবেন ব্যথার দান, ঠিক আছে? এরপরে কি, প্রথম প্রকাশিত কবিতা, প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি। প্রথম প্রকাশিত কবিতা কি, মুক্তি। প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি। এটা বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা হয়, জানা দরকার নেই, মুখস্থ করার দরকার নাই। এটা আপনারা শুধু মুখস্থ রাখেন যে প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি। যেমন এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, এটা কিন্তু ইচ্ছা করলে পড়তে পারেন, কিন্তু পড়ার দরকার নেই, এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তারপরে কি, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। আমি কিন্তু এগুলো ভিতরে পড়াই দিছি ম্যাক্সিমাম, তারপরে আবার বলে দিচ্ছি, একসাথে লিখে দিচ্ছি, আপনারা যাতে পড়ার সময় কিভাবে পড়তে হবে বা নোট করতে হবে জিনিসটা বুঝতে পারে না, এই জন্য লিখে দিচ্ছি। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নি বীণা। প্রথম প্রকাশিত শুধু প্রবন্ধ যদি বলে তাহলে তুর্কি মহিলার ঘোমটা খোলা, ঠিক আছে? প্রথম প্রকাশিত প্রবন্ধ হচ্ছে তুর্কি মহিলার ঘোমটা খোলা। আর প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ যদি বলে যোগবাণী। উপন্যাস তো বলছি আগেই, উপন্যাস বাঁধনহারা, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু ক্লিয়ার রাখতে হবে যে প্রথম প্রকাশিত গল্প এবং গল্প গ্রন্থ কিন্তু পরীক্ষার হলে কিন্তু কি আসে, সেক্ষেত্রে আপনি কি উল্টাপাল্টা করবেন। এটা প্রথম প্রকাশিত গল্প যদি বলে বাউন্ডারির আত্মকাহিনী দিবেন, আর যদি প্রথম প্রকাশিত গ্রন্থ বলে তাহলে ব্যথার দান দিবেন। কবিতা হচ্ছে মুক্তি, কাব্যগ্রন্থ দিবে না, প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা, প্রবন্ধ গ্রন্থ বললে যোগবাণী, উপন্যাস বললে বাঁধনহারা। তো ঠিক আছে। আচ্ছা, ফাহাদ আল ফাইন ইন্টারেক্টিভ সেশন, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমার এফবি পেজ, আমার এফবি পেজ তো আমার নামেই দেওয়া আছে আমার পেজে। আমার পেজে তো ক্লাস নাই আর কি, আমার নিজস্ব পেজে কোনো ক্লাস নাই আপাতত। আমার ক্লাসগুলো ক্যাডার্স বিসিএস কেয়ারে পাবেন, আর এখানে আছে, ঠিক আছে?
দেখেন কাজী নজরুল ইসলামের ঢাকার সাথে সম্পর্ক, হ্যাঁ এটা কিন্তু জানা দরকার। ঢাকার সাথে, এর থেকে কোশ্চিন আসে মাঝে মাঝে। ঢাকার সাথে সম্পর্ক কি কাজী নজরুল ইসলামের? কাজী নজরুল ইসলাম প্রথম ঢাকায় আসেন হচ্ছে 1926 সালে। এটা জানার দরকার নাই আপনাদের, যেটা জানা দরকার সেটা আমি শুধু শিখাবো। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম ঢাকায় আসেন মোট 13 বার। ঢাকাতে আসেন মোট, তখন তো বাংলাদেশ ছিল না, ঢাকা বলতে বাংলাদেশই বোঝায়। মোট 13 বার আসেন ঢাকায়, মোট 13 বার আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, বিশ্ববিদ্যালয়ে আসেন 5 বার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন 5 বার, আর মোট ঢাকায় আসেন 13 বার। ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দেয়। কত ডিলিট উপাধি দেয়? 1974 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1974 সালে তাকে ডিলিট উপাধি দেয়। হ্যাঁ, 1974 সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি দেয়। ঠিক আছে? আর বাংলাদেশ সরকার তাকে 21 পদক দেয়। এই দুটাই গুরুত্বপূর্ণ। 21 পদক দেয় কত? 1976 সালে। অর্থাৎ তিনি যখন মারা যান তাকে কি এই পুরস্কারটা দেওয়া হয় 1976 সালে। 21 পদক দেওয়া হয় কত সালে? 1976 সালে। আর ডিলিট উপাধি দেয় 1974 সালে। এই 21 পদক দেওয়ার আগে কিন্তু দেখেন এই 76-এ কি করা হয়? 21 পদক দেওয়া হয়, তারপরে কি দেওয়া হয়? নাগরিকত্ব দেওয়া হয়। নাগরিকত্ব কিন্তু 1976 সালে দেওয়া হয়। ঠিক আছে? নাগরিকত্ব দেওয়া হয় 1976 সালে। আর বাংলাদেশে আনা হয় হচ্ছে 1972 সালে। 1972 সালে স্বাধীনতার পরে বাংলাদেশে আনা হয়। এগুলো তো মোট মোট বললাম, কিন্তু স্বাধীনতার পরে অনেক সময় আসে। স্বাধীনতার পরে 1972 সালে বাংলাদেশে তাকে আনা হয়। 1972 সালে 1972 সালে আনার পরে তাকে কি করে জাতীয় কবি ঘোষণা করে কিন্তু 1972 সালেই। জাতীয় কবি ঘোষণা করে 1972 সালে। দেখেন আমরা সাল দিয়ে কিন্তু অনেক কিছু পড়ে ফেলতে পারি। ঠিক আছে? সাল দিয়ে দেখেন 1974 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংখ্যার সাথে দেখেন, সংখ্যা দিয়ে পড়ি আমরা যদি 13 দিয়ে কি মোট 13 বার আসেন, 5 দিয়ে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন মোট 5 বার। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যেহেতু রিলেট, আমরা এটা পড়তে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি দেয় কত সালে? 1974 সালে। 1972 সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে স্বাধীনতার পরে 1972 সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে আনা হয়। বাংলাদেশে আনা হয় কত? 1972 সালে। তাকে এনেই কি কবি দেওয়া উপাধি দেওয়া হয়? জাতীয় কবি উপাধি দেওয়া হয় 1972 সালে। হ্যাঁ, তারপরে ঠিক 2 বছর পরে 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দেয়। হ্যাঁ, আর মারা যাওয়ার ঠিক 6 মাস পূর্বে তাকে কি করা হয়? নাগরিকত্ব দেওয়া হয়। 1976 সালে তাকে 21 পদক দেওয়া হয় এবং নাগরিকত্ব প্রদান করা হয়। বাংলাদেশের নাগরিক তিনি কিন্তু এই 1976 সালের আগে বাংলাদেশের নাগরিক ছিলেন না, তিনি ছিলেন ভারতের নাগরিক। 1976 সালে তাকে নাগরিকত্ব প্রদান করা হয় এবং 21 পদক প্রদান করা হয়। 21 পদক প্রদান করা হয় মৃত্যুর ঠিক 6 মাস পূর্বে। মৃত্যুর 6 মাস পূর্বে। ঠিক আছে? দেখেন এগুলো কি ক্লিয়ার ভাই? ঢাকার সাথে যে সম্পর্কগুলো বা বাংলাদেশের সাথে সম্পর্ক বাংলা কাজী নজরুল ইসলামের, সেগুলো কি ক্লিয়ার? দেখেন ক্লিয়ার হলে একটু কমেন্ট করে জানাবেন। ক্লাস শেষের দিকে মোটামুটি আমি এরপরে শুধু পড়াবো হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ কিছু কবিতার লাইন পড়ে শেষ করে দেব। আপনারা একটু দেখেন, কমেন্ট করে জানান যে এই জিনিসগুলো ক্লিয়ার। আচ্ছা,
পনেরো মানে সমান বাই জি ক্লিয়ার ফারানা নোট ঠিক আছে জি ক্লিয়ার আচ্ছা রিসেন্টলি বিসিএস গুলো হচ্ছে বলতে গেলে আপনার 45 44 43 41 এখান থেকে কিন্তু কাজী নজরুল থেকে আর কি উক্তি আসতেছে হ্যাঁ এটা কিন্তু গুরুত্বপূর্ণ মোটামুটি উক্তি আসতেছে এত উক্তি মুখস্থ রাখা কিন্তু খুবই কষ্ট আপনারা যারা পড়ছেন যারা একটু অভিজ্ঞ আছেন বিসিএস দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু জানেন এই উক্তিগুলো মুখস্থ রাখা খুবই কষ্ট সেক্ষেত্রে আমরা উক্তি কম পড়বো যে কয়টা পড়বো মুখস্থ রাখার চেষ্টা করবো উক্তি অনেক পড়লাম আমরা কিন্তু পরীক্ষার হলো ওইগুলো থেকে আসলো কিন্তু কমন পাইলাম কিন্তু কি করলাম ভুলে গেলাম উল্টা পাল্টা লাগতেছে এরকম কাজ করা যাবে না এই জন্য যেই কয়টাই পড়বো একবারে ভালোভাবে ক্যাপচার করার পরে বেশি পড়বো আগে খুবই অল্প পরিমাণ পড়বো যেগুলো আমরা ক্যাপচার করতে পারি তো আমি যেগুলো গুরুত্বপূর্ণ আমি আপনাদের জন্য কিছু সাজিয়ে রেখেছি দেখেন আমি চিরদুর্গম ডট ডট ড আরো অনেক কথা বলছে আমি এত কিছু দিব না আমি ধ্বংস এটা হচ্ছে বিদ্রোহী কবিতা দেখেন আপনারা যদি লাইনটা পড়েন তাই এভাবে কিন্তু মনে রাখতে পারেন আমি চিরদুর্গম আমি ধ্বংস মানে কি একটা বিদ্রোহী ভাব তিনি কবি এই লাইনের মাধ্যমে ফুটিয়ে তুলছেন দেখেন এটা হচ্ছে বিদ্রোহী কবিতা থেকে না আমি চিরদুর্গম দুর্গম মানে কি সে কোনো কিছুই কি করতেছে না মানবে না সে দুর্গম পথে চলে যাচ্ছে মানে বিদ্রোহী সে কোনোভাবে তাকে আটকানো যাবে না এটা হচ্ছে একটা বিদ্রোহী কবিতার একটা গুরুত্বপূর্ণ লাইন আমি চিরদুর্গম আমি ধ্বংস এটা হচ্ছে বিদ্রোহী কবিতার একটা গুরুত্বপূর্ণ লাইন তারপর হচ্ছে কি আমি দেখেন এই লাইনগুলো দেখলে আপনারা কিন্তু মুখস্থ রাখতে পারবেন এটা আমি ধৈর্যটি ঠিক আছে আমি এলোকেশ ঠিক আছে এটা হচ্ছে বিদ্রোহী কবিতার লাইন দেখেন এই কথাটা থাকলে আমরা একটা কথাতে মনে রাখবো গোটা লাইন আমরা মুখস্থ রাখবো না আমি চিরদুর্গম এই দুর্গম চিরদুর্গম লাইনটা কথা থেকে কিন্তু আমরা মুখস্থ রাখতে পারি এটা হচ্ছে বিদ্রোহী কবিতা দুর্গম অথবা আমি ধ্বংস এরকম আমি চিরদুর্গম দুর্গম মানে কি সে বিদ্রোহী সে কোথাও আটকাবে না এই চিরদুর্গম কথাটা থাকলে এটা বিদ্রোহী কবিতা লাইন আমি ঝুরঝটি এই কথাটা লাইন থাকলে আমি কি এটা বিদ্রোহী কবিতা লাইন ঠিক আছে এরপরে কি আছে আমি বেদুইন 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 মানে কি বোঝায় যারা মরুভূমিতে যাযাবর জীবন যাপন করে তাদের জীবন সংগ্রামী তারা কিভাবে পানি পাবে কি পানির ব্যবস্থা কি হবে কি খাবার পাবে তারা এগুলো না ভেবে মরুভূমিতে তারা যাত্রা করে এই বেদুইন কারা তারা বিদ্রোহী তারা কোনো কিছুকে পরোয়া করে না তারা হচ্ছে বেদুইন তার মানে কি দেখেন এই বেদুইন বেদুইন কথাটা থাকলে আমরা কি বলবো এটা হচ্ছে বিদ্রোহী দেখেন আমি চিরদুর্গম আমি ধৈর্যটি আমি কি বেদুইন এই কথাটা যদি থাকে এই তিনটা যদি থাকে তাহলে আমরা কি বলবো এটা বিদ্রোহী কবিতার লাইন আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা আমি নেক্সট যে ক্লাস নিব 3 নম্বর ক্লাসে চেষ্টা করবো বলে দাও ঠিক আছে তাহলে দেখেন আমি চিরদুর্গম আমি ধৈর্যটি আমি বেদুইন এই কথাগুলো থাকলে এটা বিদ্রোহী কবিতা একটা গুরুত্বপূর্ণ লাইন ঠিক আছে তারপরে দেখেন হে দারিদ্র তুমি মোরে করেছো মহান হ্যাঁ তুমি মোরে করেছো মহান এই দারিদ্র কথাটা থাকলে এই কথাটা এই কবিতা হচ্ছে দারিদ্র কবিতা দারিদ্র কবিতার একটা উক্তি হচ্ছে এইটা হ্যাঁ দারিদ্র কবিতাটা কিন্তু সিন্ধু হিন্দুল থেকে নেওয়া আমি কিন্তু বলেছি আর এই বিদ্রোহী কবিতাটা অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া এই কবিতাগুলো থেকে লাইন আসে যে কবিতাগুলো গুরুত্বপূর্ণ ওই কবিতাগুলো থেকে কিন্তু উক্তিগুলো আসে ঠিক আছে হে দারিদ্র তুমি মরে করেছো মহান দেখেন দারিদ্র কথাটা আছে সেহেতু এটা দারিদ্র কাব্যগ্রন্থ কবিতা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তারপরে কি কাটা কুঞ্জে বসি দেখেন কাটা কুঞ্জে কারা বসে থাকে মানে কষ্টের জীবন যাপন করে কারা কাটা কুঞ্জে বসে থাকে কিন্তু দারিদ্ররা যারা গরিব যারা
কি অসহায়, তারাই কিন্তু কাঁটাকুঞ্জে জীবন যাপন করে, তারা অনেক কষ্টে জীবন যাপন করে। এই ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যে এই কাঁটাকুঞ্জে কারা বসে থাকে, দারিদ্ররা বসে থাকে। এটা কিন্তু দারিদ্র কবিতা থেকে নেওয়া। দেখেন, হে দারিদ্র তুমি মরে করেছো মনে। দারিদ্র কথাটা থাকার জন্য আমরা কি বললাম, দারিদ্র কবিতা থেকে নেওয়া হয়েছে কাঁটাকুঞ্জ। কাঁটাকুঞ্জে কারা বসে থাকে, যারা গরিব, একটু যারা কষ্টে জীবন যাপন করে, তারা কিন্তু কাঁটাকুঞ্জে বসে থেকে জীবন যাপন করে। সেহেতু আমরা কি এই কাঁটাকুঞ্জ কথাটা থাকলে আমরা কি দেবো, এটা দারিদ্র কবিতা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, দেখেন এরপরে কি আছে একটা গুরুত্বপূর্ণ, হাসির মঞ্চে। হাসির মঞ্চে গেয়ে গেল, এরকম একটা কথা লাইন আছে। এটা হচ্ছে কান্ডারি হুঁশিয়ারি। কান্ডারি হুঁশিয়ারি। দেখেন, হাসির মঞ্চে গেয়ে গেল মানে কি, হাসির মঞ্চে এমন একটা গান গেয়ে গেল বা এমন একটা কথা বলে গেল যে কথাটার মাধ্যমে পরবর্তীকে তার কি হুঁশিয়ারি দিয়ে গেল। এই হাসির মঞ্চে গেয়ে গেল, গেয়ে যাওয়া মানে কি, কি হলো, হুঁশিয়ারি দিয়ে গেল। এই হাসির মঞ্চে গেয়ে গেল মানে কি, হুঁশিয়ারি দিয়ে গেল। এটা মনে রাখবেন, হাসির মঞ্চে থেকে কি করলো, হুঁশিয়ারি করে গেল সবাইকে যে আমি কি, এই টাইপের কিছু একটা। হাসির মঞ্চে গেয়ে গেল, এই কথাটা যদি থাকে তাহলে দিবেন হুঁশিয়ারি। এটা কান্ডারি হুঁশিয়ারি। ঠিক আছে, এরপরে দেখেন গুরুত্বপূর্ণ, গাহি সাম্যের গান। গাহি সাম্যের গান ধরণীর হাতে। ধরণীর হাতে, এই কথাটা যদি থাকে, সরি র ছাড়া পড়ছে, ধরণীর হাতে যদি কথাটা থাকে তাহলে হচ্ছে আপনার জীবন বন্দনা। জীবন বন্দনা। আবার যদি থাকে গাহি সাম্যের গান, এটা দিয়ে কিন্তু একই লাইন আছে। হ্যাঁ, এখানে যদি কমার পরে এখানে দেন কমা, মানুষের। মানুষের এই কথা যদি থাকে তাহলে মানুষ কবিতা থেকে নেওয়া। এটা কিন্তু খেয়াল করেন, পরীক্ষার হলে কিন্তু এই জিনিসটা খুবই উল্টাপাল্টা করবেন। যে মানে গাহি সাম্যের গান, এই লাইনটা দেখলে যদি আপনারা জীবন বন্দনা দিয়ে দেন তাহলে কিন্তু পরীক্ষার হলে আপনারা সঠিক মেরে এসেছেন, কিন্তু এসে দেখবেন যে ভুল হয়েছে। কারণ কি, গাহি সাম্যের গান দিয়ে আরেকটা লাইন আছে, দেখেন গাহি সাম্যের গান, দুটো একই লাইন। এখানে যদি গাহি সাম্যের গান এই ঠিক কমার পরে যদি ধরণী কথাটা থাকে তাহলে জীবন বন্দনা। আর মানুষ কথাটা যদি থাকে, মানুষ কথাটা যদি থাকে কমার পরে, গাহি সাম্যের গান পরে কিন্তু কমা থাকবে। হ্যাঁ, এই কমার পরে যদি মানুষ কথাটা থাকে তাহলে এটা হচ্ছে মানুষ কবিতা থেকে নেওয়া। আর যদি ধরণী কথাটা থাকে তাহলে জীবন বন্দনা থেকে নেওয়া। এই দুটো জিনিস খেয়াল করবেন। প্রথমে যদি পরীক্ষার হলে গিয়েই এই গাহি সাম্যের গান দেওয়া আছে, দিয়ে দিলাম জীবন বন্দনা কিংবা দিয়ে দিলাম মানুষ, পরীক্ষার হলে কিন্তু উল্টাপাল্টা করবেন। এটা কিন্তু পরীক্ষায় শিওর হয়ে মারবেন, এসে দেখবেন যে ওখানে ভুল হয়ে গেছে। কেন ভুল হয়েছে এই জিনিসটা আপনারা খেয়াল করেন নাই, কারণ আগের লাইনটুকু প্রায় একই। সেই ক্ষেত্রে আপনার কি হবে, কমার পরে দেখতে হবে। যদি মানুষ কথাটা থাকে মানুষ কবিতা থেকে নেওয়া, আর যদি মানুষ কথাটা না থাকে ধরনী থাকে তাহলে জীবন বন্দনা কবিতা থেকে নেওয়া। ঠিক আছে, আবার এই সাম্য দিয়ে আর একটা আছে, দেখেন শুধু সাম্যের গান। সাম্যের গান গাই, গাই সাম্যের গান গাই কি আমার চোখে। দেখেন এখানে এখানে কিন্তু গাই কথাটা নাই, এই গাই সাম্যের গান কিন্তু একই টাইপের কথাগুলো। এই জিনিস সূক্ষ্ম কিন্তু পার্থক্য, এই সূক্ষ্ম পার্থক্যগুলো যাতে মনে রাখতে পারেন তাহলে পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আপনি সূক্ষ্ম পার্থক্যগুলো দিয়ে এই লাইনগুলো সুন্দর করে মনে রাখতে পারেন। এই গাই কথাটা না থাকলে শুধু সাম্যের গান গাই এই কথাটা যদি থাকে, এবং গাই সাম্যের গান পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই, পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই, এটা যদি থাকে তাহলে এটা নারী কবিতা। ঠিক আছে, দেখেন এখানে গাই সাম্যের গান কিন্তু লেখা নেই, শুধু সাম্যের গান। সাম্যের গান গাই পরে গান গাই পরে লেখা আছে। আর পুরুষ রমণীর ভেদাভেদ নেই মানে কি, এখানে নারী কাব্যগ্রন্থ, নারী কবিতা থেকে নেওয়া হয়েছে এই লাইনটা। ঠিক আছে, তারপরে কি আরেকটা লাইন আছে, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, মানে নারীকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এটাও কিন্তু নারী কবিতা থেকে নেওয়া। ঠিক আছে,
দেখেন উক্তিগুলা কিন্তু আমি সুন্দর করে কনফিউশন ধরে দিলাম। এগুলার বাইরে কিছু কিছু যদি পড়তে চান আপনারা কি থেকে পড়বেন, এর বাইরে যদি পড়তে চান আপনারা যেগুলো বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছে এইগুলো আপাতত মুখস্থ রাখতে পারেন। আর এইগুলো যদি আমি যেগুলো বললাম এগুলো মোটামুটি পরীক্ষায় এসেছে, ঘুরে ফিরে দেখবেন এগুলো মুখস্থ করার বুদ্ধি দিয়ে দিলাম। দেখেন চির দুর্গম ধূর্জড়ি বেদুইন, এই কথাগুলো যদি থাকে বিদ্রোহী কবিতা থেকে নেওয়া। হে দারিদ্র, যে দারিদ্র কথাটা আছে দারিদ্র কবিতা থেকে নেওয়া। কাটাকুঞ্জে বসি, কাটাকুঞ্জে কারা বসে থাকে, যারা দারিদ্র তারা কিন্তু কাটাকুঞ্জে বসে জীবনযাপন, কষ্টে জীবন যাপন করে, সেটার দারিদ্র কাব্যগ্রন্থ থেকে কবিতা থেকে নেওয়া। এরপরে দেখেন হাসির মঞ্চে গেয়ে গেল, গেয়ে গেল মানে কি হুঁশিয়ারি করে গেল, কান্ডারি হুঁশিয়ারি। তারপরে গাহি সাম্যের গান, ঠিক আছে। তারপর হচ্ছে গাহি সাম্যের গান দিয়ে দুইটাই আছে, বাম পাশে একই কিন্তু কমার পরে দেখবেন ধরনী কথাটা যদি থাকে তাহলে জীবন বন্দনা, যদি মানুষ কথাটা থাকে তাহলে মানুষ কবিতা থেকে নেওয়া। আবার শুধু সাম্যের গান গাহি না, আগে গাহি সাম্যের গান নাই, শুধু সাম্যের গান গাই, পুরুষ রমণী ভেদাভেদ নাই। এই পুরুষ রমণী ভেদাভেদ নাই মানে কি, নারী কবিতা থেকে নেওয়া। আর বিশ্বের যা কিছু মহান কল্যাণ করে এটা তো জানেন আপনারা, এটা নারী কবিতা থেকে নেওয়া। দেখেন ক্লাস মোটামুটি শেষ, ক্লাস অনেক টাইম হয়ে গেছে, আপনাদের কনসেন্ট্রেশন ধরে রাখো কষ্ট এত সময় ধরে, সেই ক্ষেত্রে মেবি ক্লাস শেষ করে দেওয়া ভালো। আর আমার ক্লাসে কিছু নাইও। আচ্ছা ফাহাদ আল ফাহিম, আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম ভাই, ধন্যবাদ। এই উৎসাহ পেলে আমারও ক্লাস নিতে ভালো লাগবে, যেহেতু এখানে ক্লাস মানে ক্লাসের নিয়মই কিন্তু এটা, যত উৎসাহ পাবে তত কি ভালো আউটপুট দেওয়ার চেষ্টা করে সবাই। আমিও চেষ্টা করবো ভালো আউটপুট দেওয়ার, যেহেতু আপনারা উৎসাহ দিচ্ছেন আমাকে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলা সাহিত্যের একটা ভালো আউটপুট তৈরি করার, ঠিক আছে। তো সোহান, ওয়েলকাম, থ্যাংক ইউ ভাই আপনাকে সুন্দর ক্লাস বলার জন্য। আমি এগুলো মিশিয়ে দিলাম। যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কিছু বলার থাকে কমেন্ট করতে পারেন। আমার ক্লাস মোটামুটি শেষ। তো ক্লাস ডেইলি হবে না, আমি হচ্ছে রোজার মধ্যে আর কি আমি বাংলা সাহিত্য পুরোটা সিলেবাস শেষ করে দেব। আমি ক্লাস যেদিন নেবো তার একদিন আগে, ঠিক একদিন আগে দিয়ে দেবো। রুটিনটা আমি দিয়ে দিয়েছি, আপনারা রুটিন পেজ থেকে পেয়ে যাবেন। আমি যে রুটিনে ক্লাস নিব রুটিনটা কিন্তু আমি শেয়ার করেছি, হ্যাঁ, সেই রুটিন অনুযায়ী আমি ক্লাস নিব, যেটা বাংলা সাহিত্য পুরোটা কভার করবে এবং বাংলা সাহিত্য ইনশাল্লাহ পরীক্ষায় কমন আসবে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে ক্লাস রেকর্ড থাকবে, সমস্যা নাই, মিস করবেন না কেউ, এটা মিস করার কিছু নাই, ক্লাস রেকর্ড থাকবে, আপনার ইচ্ছা করলে করতে পারবেন, সমস্যা নাই। ওয়েলকাম। আচ্ছা যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে বা কিছু বলার না থাকে তাহলে আমি আজকে ক্লাসটা শেষ করে দিই, হ্যাঁ। আবার নেক্সট ক্লাসের আগে আমি ইনশাআল্লাহ দ্রুতই ক্লাস নিব, যেহেতু কি সামনে পরীক্ষা, আপনার বাংলা সাহিত্য যদি শেষ করতে পারি আপনাদের তো উপকার আসে, তাহলেই তো ভালো, আমি খুশি হব। তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করবো আর কি। আমি দ্রুত ক্লাস নিয়ে রমজানের মধ্যে ইনশাআল্লাহ বাংলা সাহিত্য পুরোটা শেষ করে দেবো, যাতে আপনারা আবার রিভিশন দিতে পারেন, ঠিক আছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।